নদীর ওপারে ঢাকা শহর, ওখানে কারেন্ট যায় না, কিন্তু এপারে কারেন্ট থাকেই না। প্রশ্ন হলো, বিএনপি ক্ষমতায় এলে বিদ্যুৎ থাকে না কেন? বিএনপির সঙ্গে বিদ্যুতের সম্পর্কটি যেন সতীনের মতো। ক্ষমতায় এলেই দলটি এ নিয়ে সবচেয়ে বেকায়দায় পড়ে। 2006 সালে খালেদা জিয়ার সময় বিদ্যুৎ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কনসার্টে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা। সেখানে বিদ্যুতের দাবিতে করা জনতার মিছিলে পুলিশ গুলি চালিয়ে কয়েকজনকে হত্যা করে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি খাম্বাখুঁটি বিতর্ক জড়িয়ে আছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। তবে বাস্তবতা হলো, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই কোনো না কোনো বৈশ্বিক গণ্ডগোলে পড়ে নাকানি চোপানি খেয়েছে। যেমন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির আমলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল মাত্র 4000 মেগাওয়াট। যেখানে দেশের মোট চাহিদা প্রায় 20,000 মেগাওয়াট, সেখানে মাত্র 4000 মেগাওয়াট দিয়ে দেশ চালানো ছিল অসম্ভব ব্যাপার। তার উপর 2003 সালে ইরাকে আগ্রাসন চালায় আমেরিকা ও ব্রিটেন, যা চলে 2007-8 সাল পর্যন্ত। ফলে জ্বালানির অভাবে মাত্র 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনই ছিল খালেদা জিয়ার জন্য বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার, যার জন্য খাম্বাখুঁটি বিতর্কে দলটিকে ভুগতে হয়েছে দীর্ঘদিন। এই যে শেখ হাসিনার বানানো এই বিদ্যুৎ কেন্দ্রটা বসে আছে, মানুষ বিদ্যুৎ না পেলেও এই বিদ্যুৎ কেন্দ্রটাকে কিন্তু ঠিকই টাকা দিতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো কেন চালানো যাচ্ছে না? 2009 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেন। ফলে ভালো মন্দের বাছবিচার না করে দেশি বিদেশি ঋণে গড়ে তোলেন অসংখ্য বিদ্যুৎ কেন্দ্র, যার মোট সক্ষমতা প্রায় 30,000 মেগাওয়াট। অর্থাৎ চাহিদার চাইতেও বেশি বিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও এখন বিদ্যুৎ পাচ্ছেন না বাংলাদেশের মানুষ। এই সংকটে শুরুটা ছিল হাসিনার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পদ্ধতির ভেতর। তার চেয়ে বড় সমস্যা দেখা দেয় বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি যোগান দেয়া নিয়ে। কারণ শেখ হাসিনা যেসব বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন তার প্রায় অধিকাংশই আমদানি নির্ভর জ্বালানি কেন্দ্রিক। ফলে এর জ্বালানি আমদানি করতে রাষ্ট্রকে ব্যয় করতে হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা। এরপরও টাকা জোগাতে না পেরে অলস বসে থাকছে বিদ্যুৎ কেন্দ্র। তবে এতে আরও বিপদ বাড়ছে, কারণ চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র বসে থাকলেও ভাড়া পরিশোধ করতে হয়। সমস্যার পাহাড় থাকলেও 2022 সাল পর্যন্ত বিদ্যুৎ খাত এদিক সেদিক করে সামাল দিয়েছেন শেখ হাসিনা। তবে ইউক্রেন যুদ্ধ তার তাসের ঘর দুমড়ে মুচড়ে দেয়। কারণ সে সময় বিশ্ববাজারের দাম লাগাম ছাড়া হলে জ্বালানি আমদানি করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ মোটামুটি খালি করে ফেলেন শেখ হাসিনা। এরপরও পরিস্থিতি সামলাতে না পেরে ইতিহাসের ভয়াবহ লোডশেডিং শুরু করেন। অথচ সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ঘটনা শুরুর কিছুদিন আগেই শতভাগ বিদ্যুতায়নের সাফল্যের জন্য বিদ্যুৎ বিভাগকে স্বাধীনতা পদক পুরস্কার দেন শেখ হাসিনা। অর্থাৎ হাল আমলের লোডশেডিং শুধু বিএনপির সঙ্গে জড়িত নয়, বরং যে আওয়ামী লীগ বিদ্যুৎ খাতের উন্নয়নের একক কৃতিত্ব দাবি করে তারাই বরং এর আসল পথিকৃত। ঘটনা আরও আছে। বাংলাদেশ মূলত বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস আমদানি করে 3টি বাজার থেকে। একটি কাতার ওমানের দীর্ঘমেয়াদী চুক্তির বাজার, অন্যটি জাপান আমেরিকার খোলা বাজার। বিশ্ববাজারের দাম যতই বাড়ুক, চুক্তির কারণে কাতার ওমানের গ্যাসের দাম মোটামুটি কম থাকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো জাপান আমেরিকার খোলা বাজার। স্বাভাবিক সময়ে এই গ্যাসের দাম যেমন কমে যায়, তেমনি বিশ্বে সামান্য গন্ডগোল হলেই দাম বেড়ে যায় আকাশ ছোঁয়া। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হলে শেখ হাসিনা টাকার অভাবে খোলা বাজার থেকে গ্যাস কেনা বন্ধ করে দেন। তবে কম দামে কাতার ওমানের গ্যাস পাচ্ছিলেন তিনি। এরপরও দেশে ভয়াবহ লোডশেডিং করতে বাধ্য হন শেখ হাসিনা। কিন্তু এবার তারেক রহমান পড়েছেন মহা বিপদে। ইরান যুদ্ধের কারণে কম দামি কাতার ওমানের গ্যাস বন্ধ হয়ে গেছে। ফলে বিএনপিকে নির্ভর করতে হচ্ছে ভয়ঙ্কর খোলা বাজারের ওপর। বর্তমানে খোলা বাজারে প্রতি এমএমবিটিউ গ্যাসের দাম প্রায় $23, মানে একটি এলএনজি কার্গো কিনতে ব্যয় হচ্ছে প্রায় 1000 কোটি টাকা, যা স্বাভাবিক সময়ে থাকে 300 কোটি টাকা পর্যন্ত। এছাড়া তেল, কয়লা সহ অন্যান্য জ্বালানির মূল্য গগনচুম্বী হওয়ায় বাধ্য হয়ে লোডশেডিং করছে বিএনপি। তাহলে দর্শক, দোষটা আসলে কার? আওয়ামী লীগ, বিএনপি, নাকি জ্বালানি আমদানি নির্ভরতার? আপনার মূল্যবান মতামত শেয়ার করুন। আশরাফুল ইসলাম রানা, ভিশন 24, ঢাকা।